সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তারে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সৈয়দ আকরাম হোসেন এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইমুম পারভেজ। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য ও রাজনীতি। আপনাকে স্টুডিওতে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অনেকগুলো ইশতেহার ছিল এবং সেগুলো ইশতেহার যখন উনি সোনাগাঁও হোটেলে প্রকাশ করেন সেখানে আমি উপস্থিত ছিলাম। তো সেখানে উনি পরিবেশ নিয়ে অনেক চিন্তা ভাবনার কথা বলেছেন, স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তা ভাবনার কথা বলেছেন। আমরা আসলে মূলত পরিবেশের সাথে স্বাস্থ্যের এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন যে পরিবেশ যদি আমরা বিনিয়োগ করি তাহলে স্বাস্থ্য ব্যয় কমবে, এটা আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? না, আপনি যেটা বললেন সেটা তো পুরোপুরি ঠিক। কারণ পরিবেশজনিত কারণে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যগত অনেকগুলো ঝুঁকির মুখে মানুষ পড়ছে। তো যে কারণে আমরা যদি পরিবেশে বিনিয়োগ করি, আমরা পরিবেশকে প্রোটেক্ট করতে পারি, পরিবেশের যে নানা রকম সমস্যা সেটাকে সমাধান করতে পারি, তাহলে অবশ্যই সেটা স্বাস্থ্যের খরচটা কমবে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আমরা যদি ঢাকা শহরের এয়ার কোয়ালিটির কথা চিন্তা করি, যে পৃথিবীর যে কোনো শহরের তুলনায় যে ইন্ডেক্সগুলো হয়, যে র্যাঙ্কিংগুলো হয়, তাতে সবচাইতে দূষিত শহর এয়ার কোয়ালিটির দিক দিয়ে ঢাকা বিভিন্ন সময় থাকে, আপনারা জানেন। তো এইটার কারণে আমরা দেখা যাচ্ছে যে নানা ধরনের অসুখ হচ্ছে মানুষের। এটা আপনি আমার চাইতে আরো ভালো জানবেন যে অ্যাজমা থেকে শুরু করে রেসপিরেটরি আরো ক্যান্সার পর্যন্ত যত ধরনের শ্বাসতন্ত্রের বা অন্যান্য নানা রকম যে অসুখ আছে সেই অসুখটা কিন্তু হচ্ছে। এখন আমরা যদি সঠিক ব্যবস্থা নিয়ে এই যে এয়ার কোয়ালিটিটা আমরা যদি ভালো করতে পারি, তাহলে তো মানুষের অসুস্থ হওয়ার পরিমাণটা কমে যাবে। কমে গেলে সেই যে স্বাস্থ্যের যে বাজেট, সেই বাজেটের উপরে যে চাপ, সেই চাপটাও কিন্তু কমে যাচ্ছে। এইভাবে এটা তো একটা খাত, কিন্তু বিভিন্ন খাত হতে পারে। আমরা ক্লাইমেট চেঞ্জের কথা বলছি বা এনভায়রনমেন্টের অন্যান্য বিষয়ের কথা বলছি। এই প্রত্যেকটা বিষয়ে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং সেই ঝুঁকিগুলো যদি আমরা কমাতে পারি, তাহলে অবশ্যই স্বাস্থ্যের ওপরে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। যে কারণে এই দুইটি খাত, আপনি যেটা প্রথমেই বললেন যে বিএনপি সরকার কিন্তু এই দুটি খাতের উপরে একটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমরা পৃথিবীতে খুব কম দলই তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এনভায়রনমেন্টকে বা পরিবেশকে এত বেশি গুরুত্ব দেয়। এবার বিএনপির ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোর মধ্যে আপনি দেখবেন খাল খননের কথা আমরা বলছি, 25 কোটি গাছ লাগানোর কথা বলছি 5 বছর, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলছি, আমরা নদীতে পানির ফ্লো এনশোর করার জন্য আমরা পদ্মা ব্যারেজের কথা বলছি, ইত্যাদি যে নানা যে পদক্ষেপ, সেটা কিন্তু আমাদের ইলেকশনের কোর ক্যাম্পেইনে আমরা নিয়ে আসছি। সেই সাথে সাথে স্বাস্থ্যকে আমরা বলছি যে এটা একটা প্রিভেন্টিভ কেয়ারে নিয়ে আসা, যাতে মানুষ অসুস্থ হবার পরে খরচ করার চাইতে আমরা যাতে অসুস্থ না হয় সেই চেষ্টাটা যাতে আমরা করতে পারি। এই কারণে আমি আপনার সাথে পুরোপুরি একমত যে এই দুইটা মানে খুবই ক্রস কাটিং ইস্যু এবং এই দুইটার সাথে একটা ব্রিজ ঘটানোর আমাদের চেষ্টা করা উচিত। আমরা যদি এইভাবে চিন্তা করি যে আপনি ঢাকা শহরের বাতাসের কথা বলেছেন যে পৃথিবীর মধ্যে অন্যতম দূষিত, আমরা দেখেছি যে ঢাকা শহরে আমাদের যে কণাগুলো আছে বাতাসের মধ্যে সেটা 2.5 PM এই লেভেলটাতে আছে এবং এটা কিন্তু এই ধরনের পার্টিকুলেট ম্যাটার যখন থাকে 2.5 মাইক্রো তো এটা কিন্তু মানুষের শরীরে রক্তের পর্যন্ত সরাসরি চলে যেতে পারে। এটা খুবই বিপজ্জনক। আপনি যে রোগগুলোর কথা বলেছেন পাশাপাশি কিন্তু ক্যান্সারেরও ঝুঁকি আছে। আমরা অন্য সময় ফগ দেখি শীতকালে, এই সময় আমরা দেখছি স্মোক, মানে কি একটি অবস্থা। তো এই যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে এটি গবেষণা হয়েছে যে সিগারেট বা তামাক খেলে যতখানি ক্ষতি হয় এবং ঢাকা শহরের দূষিত বাতাস ইনহেল করলে ক্ষতি তার চেয়ে কম হয় না। তার মানে হলো যে এই যে পরিবেশের যে মারাত্মক একটা ক্ষতি, এই নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কি আপনারা চিন্তা করছেন বা আপনারা ভাবছেন? অবশ্যই, কারণ আমাদের যেটা আমরা আলোচনায় এর আগেও বললাম যে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো এবং আমাদের নির্বাচনী প্লেস যেগুলো রয়েছে, কমিটমেন্ট যেগুলো রয়েছে, সেগুলোতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে বোথ আমাদের হেলথ এবং এনভায়রনমেন্ট, এই দুইটা বিষয়। এবং এনভায়রনমেন্টের এই যে উন্নয়ন করার জন্য আমরা একদম সোর্সের দিকে তাকাতে চাই, যে বাতাসটা যে আমরা করবো এখানে দুইটা হতে পারে। একটা হচ্ছে আপনি একটা স্ট্রিক্ট রেগুলেশন করে ইটভাটা যেগুলো রয়েছে, পুরনো ভেহিকেল যেগুলো আছে, মানে
এই পলিউশনের সোর্সগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। কিন্তু বাংলাদেশে কিন্তু পলিসি এবং রুলস অভাব নাই, হ্যাঁ, অনেক ধরনের আইন কানুন রয়েছে। আমাদের প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আর একটা বিষয় হচ্ছে আমরা যেটা মানে চেষ্টা করছি সেটা হচ্ছে যে গ্রিনের পরিমাণ বাড়ানো, যত বেশি সম্ভব গ্রিনের পরিমাণ বাড়ানো এবং কার্বন এমিশনের হচ্ছে পরিমাণ কমানোর এই দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে যে গাছ বাদে বাকি যে অংশগুলো সেগুলোকে কন্ট্রোল করা, আর একটা হচ্ছে আমরা যতটা সম্ভব গ্রিন করা পুরো দেশটাকে। এবং 5 বছরে 25 কোটি গাছের আইডিয়াই কিন্তু এখান থেকে, যে পুরো দেশের যাতে এয়ার কোয়ালিটিটা ঠিক থাকে এবং সেই সাথে সাথে আমাদের যে এর আগেও যে বাংলাদেশ যেরকম ছিল, একটা সবুজ বাংলাদেশ, বৃষ্টিপাত বেশি হবে, আমাদের ফসলে সেটার একটা প্রভাব পড়বে, এই পুরো বিষয়টাকে চিন্তা করেই কিন্তু আমরা 5 বছরে 25 কোটি গাছ লাগানোর এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি। এটার সাথে সাথে আমরা আরও যেগুলো রেগুলেশনের ইমপ্লিমেন্টেশন, সেটার জন্য কিন্তু আমাদের তো মাত্র 2-2.5 মাস বয়স এই গভর্নমেন্টের, কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে উইলিংনেস, সেই উইলিংনেসটা রিফ্লেক্টেড হয়েছে যেমন ম্যানিফেস্টোতে, উইলিংনেসটা রিফ্লেক্টেড হয়েছে নির্বাচিত হবার পরে এখন পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে নানা ধরনের প্রোগ্রাম চালু করার মাধ্যমে। এবং সেই প্রোগ্রামের অংশ হিসাবে আমরা এটা বলতে পারি যে এয়ার কোয়ালিটি ইমপ্রুভ করা এবং পরিবেশের অন্যান্য যে বিষয়গুলো যেটার কারণে এয়ার কোয়ালিটিতে ঝামেলা হচ্ছে এবং অন্যান্য পরিবেশের ক্ষতি হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্য আমরা সোচ্চার থাকব। আমি নিজে হচ্ছে পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের সাথে যুক্ত রয়েছি এবং আমরা কিন্তু এই পরিকল্পনাগুলো করছি। যারা বিভিন্ন সময় বন ধ্বংসের সাথে জড়িত রয়েছেন, যারা বিভিন্ন জায়গাতে হচ্ছে বন্যপ্রাণী পাচারের সাথে জড়িত আছেন এবং পরিবেশের ক্ষতিকর, পাহাড় কাটা থেকে শুরু করে নানা রকম পরিবেশের ক্ষতিকর যত বিষয় বাংলাদেশে হচ্ছে, সেইগুলো কিন্তু আমরা সহজে আমরা নিস্তার দিব না। এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই সিন্ডিকেটগুলোর সাথে আমরা ফাইট করে এবং এই যে যারা আমাদের করাপ্ট অফিসার রয়েছে তাদেরকেও একটা শাস্তির মুখোমুখি করে এবং সেই সাথে সাথে একটা কড়া আইনের ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমরা চেষ্টা করব এনভায়রনমেন্টকে রক্ষা করার। কিন্তু এখানে আর একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র সরকার কিন্তু করতে পারবে না, এটার সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের কিন্তু আমাদের সাহায্য লাগবে। আপনাদের মতো যারা ফিজিশিয়ান আছেন, একাডেমিশিয়ান রয়েছেন, সিভিল সোসাইটি মেম্বার রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এনভায়রনমেন্ট প্রোটেকশনের বিষয়ে একসাথে একটা প্লেজ করতে হবে, একসাথে আসতে হবে। এবং সরকারের একার পক্ষে কিন্তু এটা করা সম্ভব না, কারণ আমরা আইন করতে পারি, কিছু মানুষকে আমরা গ্রেফতার করতে পারি, কিছু মানুষকে শাস্তির মুখোমুখি করতে পারি, কিন্তু পুরা বিষয়টা যদি একটা সামাজিক আন্দোলনে পরিণত না হয়, তাহলে কিন্তু পরিবেশ রক্ষা এবং সেই সাথে সাথে স্বাস্থ্যের এই ঝুঁকিগুলো কমানো আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, যে কারণে সবারই এই সহযোগিতাটুকু দরকার। আপনি ঠিকই বলেছেন, আপনি নিজেও উন্নত বিশ্বে ছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও উন্নত বিশ্বে ছিলেন। সেখানকার যে এয়ার কোয়ালিটি, যে সেটার সাথে কিন্তু বাংলাদেশের এয়ার কোয়ালিটির এই মুহূর্তে কোনো মিল নাই। এবং এটার পাশাপাশি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন যে কোথাও একটা কাগজের ময়লা যাতে না ফেলে, কোথাও যেন না হয়। আমাদের শহরগুলোতে দেখা যায় যে নাগরিকরাও কিন্তু নির্দিষ্ট জায়গাতে কিন্তু জিনিসগুলো ফেলতে পারেন না। ইভেন আমি যে হসপিটালে কাজ করি, পিজি হসপিটাল, আমার বিল্ডিংয়ের সামনেই কিন্তু একটা সিটি কর্পোরেশন একটা বড় ময়লার ডিপো আছে হসপিটালের সামনেই। তো এইটাও কিন্তু রেগুলারলি ক্লিন হচ্ছে না। এই যে আমরা যেভাবে ফেলছি পলিথিনে করে অন্যান্য জায়গাতে, এগুলো কিন্তু পৃথিবীর, আপনি তো জানেন যে উন্নত দেশগুলোতে এগুলো কোথাও এই ব্যবস্থাগুলো নাই। তাহলে এটাকে কিভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়? কারণ এটা কিন্তু একটা বর্জ্য, পাশাপাশি যে মেডিকেল ওয়েস্ট সেটা নিয়ে তো বিএনপি স্পষ্ট অঙ্গীকার আছে। তো এইগুলোর বিষয়ে কিন্তু আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা দুটো যদি একসাথে না করা হয়, তাহলে তো ইমপ্লিমেন্টেশন দূরও হতে পারে। কিছু ভাবছেন কি? এক্স্যাক্টলি, মানে আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমরা যারা বিদেশে বড় সময় কাটিয়েছি বা বিভিন্ন সময় আমরা সফর করেছি, আপনিও নিশ্চয়ই করেছেন, আমরা যখনই ঢাকায় নামি তখন এই ডিফারেন্সটা কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ার আমাদের সামনে। হ্যাঁ, যে আমরা যে বাতাসে শ্বাস নিচ্ছি সাথে সাথে আমরা বুঝতে পারি যে এই বাতাসটা কতটুকু দূষিত। কিন্তু আমরা তো রয়েছি, আরও ভালনারেবল যারা রয়েছেন, শিশুরা আছেন, বৃদ্ধরা রয়েছেন, গর্ভবতী মারা, তাদের জন্য এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করেছি। এবং এইটার জন্য আমাদের একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু ইলেকশনের আগে থেকেই আমাদের, এবং আমি সেই টিমের কোঅর্ডিনেটর ছিলাম, আমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম করার কথা ভাবছি, যেটা নিয়ে কাজ শুরু হয়েছে অলরেডি, যে ওয়েস্ট হিসাবে ট্রিট না করে ওয়েস্টকে আমরা ওয়েলথ হিসাবে ট্রিট করি।
যাতে ওয়েস্ট থেকে, বর্জ্য থেকে আমরা একটা ইনকাম জেনারেটিং ওয়ে আমরা বের করতে পারি। যেমন ওয়েস্টকে বিশেষ করে বায়োগ্যাস তৈরি করে বা অন্যান্য ক্ষেত্রে সলিড ওয়েস্ট তো আছে, আবার কিচেন ওয়েস্ট, নানা রকম যে ওয়েস্ট আছে, সেই ওয়েস্ট থেকে আমরা এনার্জি তৈরি করতে পারি কিনা, আমরা অলরেডি এই কাজ চলছে। সেটা একটা। এরকম প্রকল্প আছে তো? জি অবশ্যই, এই প্রকল্প মানে আমাদের শুরু হতে যাচ্ছে, এবং সেটার সাথে সাথে ওয়েস্টকে আপনি সেগ্রিগেট করা, নানা রকম ওয়েস্টকে আলাদা করা, আপনার অর্গানিক ওয়েস্ট আলাদা হবে, প্লাস্টিকের ওয়েস্ট আলাদা হবে, পেপারের ওয়েস্ট আলাদা হবে, সেটা উন্নত দেশে সব দেশেই মোটামুটি রয়েছে। সেটা করলে আমরা রিসাইকেলের দিকে আমরা যেতে পারবো, অর্থাৎ আমরা রিডিউস করতে পারবো পলিউশন, আমরা রিসাইকেল করতে পারবো, এবং আমরা রিইউজ করতে পারবো। এই যে এই তিনটা আর আমরা কিন্তু করার পরিকল্পনা করছি। এবং আর একটা জিনিস দেখেন যে ওয়েস্ট থেকে আমরা কিন্তু ইনকাম জেনারেটিংয়ের অনেক ওয়ে আছে। যেমন ব্র্যাকের একটা ছোট্ট প্রোগ্রাম আছে, আমরা কক্সবাজারে আমি নিজেও ভিজিট করেছি, যে তারা ওই যে ছোট ছোট যে চিপসের প্যাকেট রয়েছে বা বিভিন্ন পলিথিন রয়েছে, সেগুলো পুরো কক্সবাজারের কালেক্ট করে তারা সেখান থেকে ছোট ছোট পার্টিকেল বানিয়ে ওখান থেকে ফার্নিচার বানাচ্ছে। আমরা যখন আলোচনা করছিলাম তখন আমাদের বলা হলো যে সোফায় আমরা বসে আছি, যে টেবিল সামনে রয়েছে, এটা ওয়েস্ট দিয়ে বানানো। তার মানে আমরা কিন্তু এইভাবে রিসাইকেল করতে পারি, এটা সম্ভাবনা আমাদের রয়েছে। আর একটা হচ্ছে ওয়েস্ট, অর্থাৎ আমরা এই যে সবার এখন স্মার্টফোন, সবার ল্যাপটপ রয়েছে, প্রত্যেকটা ল্যাপটপ স্মার্টফোনের মধ্যে কিন্তু প্রেশিয়াস মেটাল রয়েছে। এই মেটালটাকে আমরা আলাদা করে নিয়ে এসে আমরা কিন্তু নানা রকম কাজে আমরা ব্যবহার করতে পারি, সেটাও কিন্তু আমরা করার চিন্তা ভাবনা করছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের সেক্টরে, সেটা হচ্ছে মেডিকেল ওয়েস্ট। কারণ মেডিকেল ওয়েস্ট, কিছু ওয়েস্ট আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না, এটা আপনি আরও ভালো জানেন যে সেটা কিভাবে ধ্বংস করে দিতে হবে, এবং ওয়েস্টের মাধ্যমে কত রোগ আসলে ছড়াতে পারে। কিছু ওয়েস্ট আছে একদম মাটিতে গভীরে চলে যেতে হবে, ইনসিনারেশন করতে হবে। তো এইগুলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাংলাদেশে এতদিন ধরে অ্যাবসেন্ট ছিল। আমাদের সরকার নির্বাচনে যখন আমরা ক্যাম্পেইন শুরু করি, তখন থেকেই কিন্তু আমাদের একটা টিম তৈরি করে দেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এইগুলোই রোগের একটা বড় উৎস। জি, বড় উৎস। এবং সেই টিমের পরামর্শ অনুযায়ী এখন ধীরে ধীরে এই প্রজেক্টগুলোর কিন্তু নেওয়া হচ্ছে। আমাদের একটু সময় দিলে আমাদের এই সরকারকে আমরা আশা করব যে এগুলোর বাস্তবায়ন আমরা জনগণের সামনে দেখাতে পারবো। একটা বিষয় তো আমরা এয়ার কোয়ালিটি বা এগুলো নিয়ে আলোচনা করলাম, যে ক্লিন এয়ার অ্যাক্ট একটা বিষয় কীভাবে বাস্তবায়ন করবে, সেটা নিশ্চয়ই আপনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো যে খুব আলোচিত একটা বিষয় আছে, আমরা জানি, সেটা হলো মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক কিন্তু এই মুহূর্তের খুবই আলোচিত একটা বিষয়। দেখা যাচ্ছে যে প্লাসেন্টাতে পাওয়া যাচ্ছে, বাচ্চাদের ব্রেনে পাওয়া যাচ্ছে, অন্যান্য অর্গানের মধ্যে, টিস্যুর মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব দ্রুততার সাথে করার খুব প্রয়োজনীয়তা আছে। আপনি জানেন যে আমাদের অনেক শিশু এবার হামে মারা গেল। তো এই সময়গুলোতে শিশুদেরকে রক্ষার জন্য বা অন্যান্য কিছুতে, ইভেন আমাদের হেভি মেটালের কারণে বাচ্চাদের আমাদের দেশে আইকিউ কমে যাচ্ছে। আমাদের খাবারের মধ্যে হেভি মেটাল থাকছে। দেখা যাচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে জামালপুরে এরকম দেখা গেছে যে বেগুনের মধ্যে হেভি মেটাল পাওয়া গেছে, ক্যাডমিয়াম পাওয়া যাচ্ছে, আর লেড পাওয়া যাচ্ছে, তো ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে। তা আমাদের ট্যানারিগুলোতে ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে, যেগুলো বজ্রতে খায়, যেগুলো আমাদের আবার ফাস্টফুডে চলে আসতেছে। মানে সব কিছু তো আসলে একটা লিঙ্কের মধ্য দিয়ে চলছে। এই জায়গাগুলোতে শুধুমাত্র আইন প্রণয়ন, যেমন আপনি বলেন, যথেষ্ট নয়, কিন্তু পাশাপাশি আইনের কার্যকারিতা নিয়ে যে প্রশ্নটা আছে, সেটা কিন্তু খুব যৌক্তিকভাবে এবং সামাজিক দুটো জিনিসই কিন্তু আপনার সচেতনতা এবং দুটো যদি পাশাপাশি না করা যায়, তাহলে কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু মাইক্রোপ্লাস্টিক নিয়ে কি সত্যি সত্যি আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন বা আলাদা কিছু ভাবছেন কি? হ্যাঁ, কারণ এটা তো আমাদের বিশেষ করে শিশুদের জন্য, এবং আমাদের খাবারে যেহেতু এটা আছে, এইটা আমরা খুবই সচেতনতার সাথে এটা ডিল করতে চাই, এবং এটা নিয়ে আমাদের কাজ আমরা করব। কিন্তু আসলে বাংলাদেশের মতো একটা দেশে এতগুলো চ্যালেঞ্জ, এইটা আসলে কোনটাকে আপনি প্রায়োরিটি হিসাবে ধরবেন, সেটা মানে আসলে কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু আমি অবশ্যই অ্যাসিওর করতে চাই, বিশেষ করে ফুড কোয়ালিটির বিষয়ে, যে কোন খাবারগুলো আমাদের, এরকম আপনি নানা রকম যে উদাহরণ দিলেন, সেই উদাহরণগুলো আমাদের সামনে রয়েছে, এবং সেগুলো আমাদের দেখাচ্ছে যে আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। অতএব এই হাই প্রায়োরিটি বিষয়গুলো সামনে রেখেই আমাদের সরকার কাজ করবে। একটা জিনিস আমার মনে হয়, সেটা হচ্ছে যে এটা
টপ ডাউনটা ঠিক আছে, কারণ আমাদের টপে যিনি রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রতিদিনে তার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সামনে এক্সাম্পল সেট করছেন। কিন্তু এটা বটম আপ হচ্ছে কিনা, হ্যাঁ, আমরা কি এটা নিতে পারছি কিনা এবং আমরা ওটার সাথে অ্যালাইন হতে পারছি কিনা, এটা আমরা যারা অন্যান্য রাজনীতিবিদরা আছি, পলিসি মেকাররা আছি, আমরা সাধারণ জনগণরা রয়েছে, আমার কাছে মনে হয় যে এটা একটা সোশ্যাল মুভমেন্টের দরকার রয়েছে। যেমন আপনি খাবারে যারা নানা রকম এরকম রাসায়নিক দেয়, ভেজাল দেয়, তাদেরও তো ছেলে মেয়ে রয়েছে, তাদেরও তো আত্মীয় স্বজন রয়েছে। তিনি নিজেই তো খাবারটা খাচ্ছেন, তিনি তো জানেন না যে আমি বাজার থেকে যে খাবারটা খাবো সেখানে আমার দেওয়া এই রাসায়নিকটাই রয়েছে কিনা, তাই না? এই সচেতনতাটুকু তো আপনি ল দিয়ে করতে পারবেন না, কোনো আইন দিয়ে করতে পারবেন না। তার নিজের সন্তানই তো হচ্ছে আক্রান্ত হতে পারে। তো যে কারণে আমরা যদি সুইসাইডাল হই, আমরা যদি শুধুমাত্র মুনাফার কথা চিন্তা করি, তাহলে তো এই পরিবর্তন আনা খুব কঠিন হবে। কিন্তু তাই বলে আমরা হাল ছাড়বো না, আমরা অবশ্যই কঠিন আইন কানুন করতে হবে, আমরা ইমপ্লিমেন্টেশনের দিকেও আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা পলিসি মেকাররা একসাথে কাজ করছি। প্রতিদিনের যতগুলো হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের মিটিং হয়, প্রত্যেকটাতে তিনি রিমাইন্ড দেন আমাদের যে আমাদের একটা দায়িত্ব দিয়ে আমাদের এই সরকার এসেছে, এবং এটা আমরা দায়িত্ব পালন না করতে পারলে, আমরা জনগণের কাছে জবাবদিহিতার পরিবেশ না তৈরি করতে পারলে কি হয়, সেটা কিন্তু আমাদের রিসেন্ট এক্সাম্পল আমাদের রয়েছে, অথবা সেই শিক্ষা আমাদের রয়েছে, তাই না? অতএব আমরা আসলেই জেনুইনলি চেষ্টা করছি, এবং আমি আহ্বান করবো এই শোয়ের মাধ্যমে যারা শুনছেন এবং পুরো বাংলাদেশের সবাইকে, যে আসুন, আসলে এটা আমাদের নিজেদেরই দেশ, এই পরিবেশ আমাদের নিজেদেরই। অতএব আমি যদি একটা জায়গায় ময়লা করি, তাহলে আমার শহরটাই আমি নোংরা করছি, আমার নেইবারহুডটা, আমার লোকালিটিটাই আমি নোংরা করছি। অতএব এইগুলো যদি আমরা না তৈরি করতে পারি, বরং এটাকে একটা আমরা ট্যাবুতে পরিণত করি, যে কেউ, যেরকম জার্মানিতে আছে, আপনি রাস্তায় একটা ময়লা ফেললে আপনাকে 10টা লোক আপনার দিকে এমনভাবে তাকাবে যে এই বর্বর কোথা থেকে এসেছে, তাই না? এটা তো লয়ের দরকার পড়ে না। জার্মানিতে আমি দেখেছি, আপনি ইভেন ট্রাফিক যদি আপনি লাইট ভঙ্গ করে আপনি যে ওয়াকিং করেন, চলে গেলেন, তো সবাই অবাক হয়ে তাকায় যে কোথা থেকে আসছে এটা, তাই না? ময়লা ফেলা তো দূরের কথা, ইভেন আমার যে ল্যান্ডলেডি, তারা মানে এত স্ট্রিক্ট হচ্ছে যে কাগজ কোথায় ফেলবে, পলিথিন কোথায় ফেলবে, সলিড ওয়েস্ট কোথায় যাবে, প্রত্যেকটা ওনারা চেক করে এটা সেগ্রিগেশন হচ্ছে কিনা। তো এইটা সবাই মিলে এটা করার বিষয় আসবে। একটা বিষয়ে আপনি জানেন যে আমাদের দেশে শিশু খাদ্যে একসময় মেলামেন দেওয়া হয়েছিল, এবং বাংলাদেশে যারা এটা চায়না থেকে ইম্পোর্ট করেছিলেন, চায়নার ওই সমস্ত ব্যবসায়ীদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে শিশু খাদ্যে ভেজাল দেওয়ার জন্য, অ্যাডাল্টারেশন করার জন্য। কিন্তু বাংলাদেশে তাদের কিছুই হয়নি, তারা আরও ধনী হয়েছেন, আরও বড় লোক হয়েছেন। আমাদের ভেজাল খাদ্য আইন আছে, কিন্তু ওখানে সর্বশেষ শব্দ হিসাবে মৃত্যুদণ্ড পর্যন্ত যাবে এরকম কোনো সুনির্দিষ্ট আইন নেই। তো কিছু কিছু উদাহরণ যদি আপনি সৃষ্টি করতে না পারেন আইনের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে, তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই কঠিন বাস্তবায়ন করা এই সমাজে। চায়নাতে কিন্তু কেউ সেকেন্ড টাইম এটা সাহস করবে না এই ধরনের কাজ। ইভেন বিদেশে রপ্তানি করেছে, তাও কিন্তু চায়নাতে কিন্তু এটা প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে ওরা। জি, না, এখন মৃত্যুদণ্ডের বিষয়ে আমার একটু দ্বিমত রয়েছে, কারণ আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ড বিরোধী। না, ইউরোপিয়ান আইন। হ্যাঁ, তো এখন কিন্তু বিষয়টা হচ্ছে যে এক্সাম্পল সেট করার জন্য হচ্ছে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বা একটা বড় ধরনের শাস্তি দেওয়া হয়, সেটা যদি আপনি একজন বড় ব্যবসায়ীকে যদি আপনি 15 বছরের কারাদণ্ড দেন, 20 বছরের কারাদণ্ড দেন, 10 বছরের কারাদণ্ড দেন, সেটা তো মেসেজ দিবে অন্যান্য ব্যবসায়ীদের, সেটাও তো একটা এক্সাম্পল সেট করা হবে। এবং আমি আপনার সাথে একদমই একমত যে এই এক্সাম্পল সেটগুলো করা খুবই জরুরি। আপনি শিশু খাদ্যের মতো একটা বিষয়, এটা তো মানে আমরা শিশুদের যদি প্রায়োরিটি না দিতে পারি এই সমাজে, তাহলে আমরা তো মানে এই সমাজে নাগরিক হিসাবে বেঁচে থাকার যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধই তো আমাদের নাই। মানে আমাদের প্রথমেই তো ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আমাদের শিশুদের। এবং শিশু খাদ্যের মধ্যে এমন একটা জিনিস আপনি মেশালেন যেটাতে শিশুর মৃত্যুর কারণ হতে পারে, এবং সেটা প্রমাণিত হলো, এবং তারপরে আমরা উপযুক্ত ব্যবস্থা আমরা নিতে পারলাম না। আমাদের এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু আমাদের কিন্তু আইন আছে, আমাদের কিন্তু একটা নিরাপদ খাদ্য অধিদপ্তর আছে, আমাদের কিন্তু অনেক কিছু আছে। জি, আমি প্রথমে কিন্তু আমি আপনাকে বললাম যে আইন কানুনে কিন্তু অভাব নাই, হ্যাঁ,
এবং পলিসিরও কিন্তু অভাব নাই, এবং প্রতিষ্ঠানও আছে। হ্যাঁ, প্রতিষ্ঠানও রয়েছে, সেটা কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে এবং পারছি এই না। প্রতিষ্ঠানটা স্বাস্থ্যের সাথে কিন্তু কানেক্টেড না। এই যে ভেজাল খাদ্য অধিদপ্তর যেটা আছে বা নিরাপদ খাদ্য অধিদপ্তর যেটা আছে, স্বাস্থ্যের সাথে কিন্তু এটা খুব কমনলি মানে খুব ক্লোজলি কাজ না করলে এবং আইন প্রয়োগের সাথে নালে কিন্তু এগুলো বাস্তবায়ন করা যায় হ্যাঁ, না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই কোন মন্ত্রণালয় কোন অধিদপ্তরের কি জুরিসডিকশন আছে সেটা করতে যে আমরা বিগার পিকচার আছে সেটাকে আমরা মিস করি। তো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই এটা আবার খাদ্য মন্ত্রণালয়ের হ্যাঁ, অধীনে। তো এই খাদ্য মন্ত্রণালয় এবং হেলথ মিনিস্টার, আপনি যদি একটা স্পেসিফিক ইস্যু তৈরি হয় তখন এই ইন্টার মিনিস্ট্রিয়াল যে এই কোলাবোরেশন, এই কোলাবটা কিন্তু খুবই জরুরি। এবং এই ধরনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের মৃত্যু একটা খুবই স্বল্প মূল্যের হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, এত মানুষ হচ্ছে যে এতভাবে মারা যায়, বিশেষ করে আপনি যদি এই সড়ক দুর্ঘটনাগুলো দেখেন প্রত্যেকবার ঈদের সময় আপনি যদি দেখেন, তো এই যে আমরা যে গাশ হয়ে যাওয়া, আমাদের সহ্য হয়ে যাওয়া, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ আপনি সরকার একটা, আমি আপনার সাথে যখন ইনফর্মাল আলোচনা করছিলাম তখন আমরাও বলছিলাম যে একটা সরকার ইচ্ছা করলে সব কিছু করতে পারে না। তাই সরকারের যে প্রায়োরিটি সেট হয় সেই সেটটা কিন্তু জনগণের মতামতের রিফ্লেকশনের মাধ্যমে হয়। এই জায়গাতেই সিভিল সোসাইটির একটা রোল প্লে করা দরকার রয়েছে। কারণ একটা সিভিল সোসাইটি কখন অ্যাক্টিভ হবে, কখন হচ্ছে ভাইব্র্যান্ট সিভিল সোসাইটি হবে, যখন সে সরকারের উপর চাপ তৈরি করতে পারবে। যে কারণে আমি বলছি শিশু মৃত্যু এবং শিশু খাদ্যের এই বিষয়ে আমাদের উপরে আরও বেশি চাপ থাকা উচিত, সরকারের উপরে আরও বেশি চাপ থাকা উচিত, যাতে আমরা ওই প্রায়োরিটিটা সেট করতে পারি। কিন্তু সরকারের পক্ষ থেকে অবশ্যই সেই আমি বলবো যে সেই আগ্রহটুকু রয়েছে কাজ করার জন্য। আমাদের আরও কতগুলো বড় বড় সমস্যা আমরা নাগরিক জীবনে দেখতে পাচ্ছি। একটা হলো ডেঙ্গু এবং ম্যালেরিয়া, অন্যান্য রোগগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রাদুর্ভাব ব্যাপক হারে বাড়ছে এবং অনেক মানুষের মৃত্যু হচ্ছে প্রতি বছর। আমরা জানি যে এইগুলোর কারণও কিন্তু পরিবেশের কারণে, যখন আমরা যে আমাদের শহরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং এটার জন্য সিটি কর্পোরেশন আবার হিট অফিসারও নিয়োগ করেছেন, কিন্তু এগুলোর কার্যকারিতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বা বিএনপির একটি অঙ্গীকার আছে যে 25 কোটি গাছ 5 বছরে। এখন এইগুলো কিন্তু খুব দ্রুততার সময় যদি আপনি না করেন, আপনি কিন্তু এতদিন সময়ের মধ্যে করতে পারবেন না। বছরে কিন্তু 5 কোটি গাছ লাগানো, এটা কিন্তু একটা কঠিন এবং সময় সাপেক্ষ কাজ। শুধুমাত্র সরকার এককভাবে 5 কোটি গাছ আসলে লাগাতে পারবে না। তো এটা যদি স্কুল কলেজে সবাইকে যদি প্রত্যেকটা নাগরিককে দায়িত্ব দেয়া না হয়, না, আমরা অলরেডি আসলে ইনসেন্টিভ যদি আপনি ঠিক বলেছেন, আমরা অলরেডি এই প্ল্যানটা করেছি যে এইটা আমার যে প্রশ্নটার মধ্যে আছে সেটা এই যে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর কারণটা কিন্তু একটা কারণ কিন্তু এই আমাদের নাগরিক টেম্পারেচার, শহরের টেম্পারেচার বেড়ে যাওয়া, শহরের এই ফ্ল্যাকচুয়েট করা, এটা বড় কারণ ডিফারেন্স। জি, অফ কোর্স। তো সিঙ্গাপুর কিন্তু আপনার ডেঙ্গুকে যে কন্ট্রোল করেছে, এটাও কিন্তু যে মসকিটো দিয়ে করেছে সেটাও কিন্তু ন্যাচারাল প্রসেসে, কিন্তু এটা কিন্তু আপনার পরিবেশ দপ্তর বা করতে পারে, সুযোগ আছে। আমি প্রথমে আপনার ওই প্রসঙ্গে আসি যে 5 বছরে 25 কোটির যে বিষয়টি, এই বিষয়টিকে আমরা কিন্তু একটা গভর্নমেন্টের প্রজেক্ট হিসাবে শুধু দেখছি না, আমরা এটাকে একটা সোশ্যাল মুভমেন্ট হিসাবে দেখছি। গভর্নমেন্ট তো গভর্নমেন্টে কাজ করবে। আমরা যেমন ম্যানগ্রোভে আমরা একটা আলাদা ম্যানগ্রোভ ফরেস্টই বানানোর কথা চিন্তা করছি। হ্যাঁ, পুরো হচ্ছে কোস্টাল জোনে যে নতুন যে আইল্যান্ডগুলো তৈরি হয়েছে মেঘনা অ্যাস্চুয়ারিতে, সেখানে আমরা এই বছরই আমরা প্রায় 2 কোটি চারা লাগানোর চিন্তা করছি ম্যানগ্রোভে। তো এইটা আমরা করতে পারলে সেখানে একটা আলাদা ম্যানগ্রোভ ফরেস্টই আমরা বানাতে চাচ্ছি, সেটা তো সরকারের কথা। কিন্তু আপনি যে চমৎকার কয়েকটা পয়েন্ট বলেছেন, এটা অলরেডি আমাদের এখানে আমরা হচ্ছে চিন্তা করছি যে কিভাবে স্কুল কলেজের ছেলে মেয়েদের এটার সাথে যুক্ত করা যায়, কিভাবে আমাদের পার্টির ভলেন্টিয়ারদের সাথে এটার সাথে যুক্ত করা যায়। বিএনপির দেখেন কত অ্যাক্টিভিস্ট রয়েছে, তারা তো রাজপথে আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, ভালো কথা, কিন্তু সেটার সাথে সাথে আমাদের সামাজিক কাজও আমাদের করতে হবে, তাই না? এবং শুধু কেন দলীয় কেন, এটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু, বিশেষ করে আমি ইয়াং জেনারেশনের মধ্যে দেখেছি যে পরিবেশ নিয়ে এক ধরনের সচেতনতা কিন্তু তৈরি হচ্ছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে। তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত করতে চাই। বেসরকারি সংস্থা যারা রয়েছে, যারা জেনুইনলি পরিবেশ নিয়ে কাজ করতে চান, তাদেরকে আমরা এটার সাথে যুক্ত করতে চাই। কর্পোরেট যে যারা বিভিন্ন রয়েছে, যারা ইভেন যারা পলিউটও করেন, যারা বিভিন্নভাবে পলিউট করেন, বা বিভিন্ন হচ্ছে যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো হতে পারে, বা বিভিন্ন কোম্পানি রয়েছে যারা যেটা আমরা যে সিনট্যাক্সের কথা বলছিলাম, তো এইরকম
তারাও যদি এইটার সাথে যুক্ত হতে চান, যে আমরা হচ্ছে এই প্রোগ্রামে আমি ট্রি প্ল্যান্টেশন করতে চাই, বা আমরা যে সিন করি সেই সিনের উপরে একটা হচ্ছে একটা ট্যাক্স বসানো, ইত্যাদি, তো সেগুলো করে আমরা আসলে সব দিক থেকে চেষ্টা করছি যে আমার মনে আছে যে আমার 2000 এটা হলো 1900 খুব সম্ভবত 1900 আপনার 18 আরও আগে বোধ হয়, যে যখন জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন 1978 সালে আমি তখন স্কুলে পড়ি। তো স্কুলে থেকে আমরা কিন্তু স্কাউট জাম্বরিতে যাই ঢাকায়। তো আমার এক শিক্ষক ছিলেন মাহমুদুল্লাহ স্যারের নেতৃত্বে আমরা স্কাউট জাম্বরিতে জয়েন করি। ওই সময় কিন্তু শহীদ জিয়ার সাথে আমার কিন্তু একসাথে খাল কাটার অভিজ্ঞতা আছে আমাদের। তো এই যে জিনিসগুলো তখন কিন্তু আমরা স্কুলের ছেলেমেয়েরা অংশ নিতাম। আপনার মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু স্কুলের একজনকে পড়াতাম, ওটা কিন্তু আমাদের মেট্রিকের নাম্বার ছিল। জি জি, হ্যাঁ, আমাদের একটা ভলান্টিয়ার ওয়ার্ক ছিল। তো নাগরিকরা, আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। আপনি যদি দক্ষিণ কোরিয়া যান, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিছু নদী আছে, কমন নদী আছে। এই নদীগুলো উত্তর কোরিয়া সবসময় বর্ষাকালে ছেড়ে দিত, পানি দক্ষিণ কোরিয়া একদম পুরো ভেসে যেত। কিন্তু ওখানে স্কুলের ছেলেরা তাদের টিফিন না খেয়ে টিফিনের পয়সা দিয়ে টিফিনের পয়সা দিত শুধুমাত্র এই ড্যাম তৈরি করার জন্য, ব্যারাজ তৈরি করার জন্য, সরকার যেমন পদ্মা ব্যারাজ করতে। তো নাগরিক ইনভলভমেন্ট না হলে আপনি আসলে কোনো কিছুই আসলে বাস্তবায়ন করতে পারবেন না এবং দীর্ঘস্থায়ী করতে পারবেন না। তো এই জন্যই আমরা যেমন স্কুল হেলথের কথা বলি, নাগরিক সমাজের কথা বলি, মানে আমরা ছোটবেলা থেকে যে বিষয়গুলো দেখেছি, যে শহীদ জিয়া যেভাবে চিন্তা করেছিলেন, তার সন্তান হিসেবে আমরা তারেক রহমানের কাছেও কিন্তু একই রকম দৃশ্য দেখতে পাচ্ছি, তার চলনে বলনে কথাবার্তায় যেভাবে প্রোগ্রাম করলেন। প্রোগ্রামের পরে আমরা দেখতে পেলাম যে উনি পুরো এলাকাটা পরিষ্কার করে ফেলার জন্য বললেন, পরিষ্কার হয়ে গেল। তো এই যে নেতৃত্ব, তো এই জায়গায় যদি সবাইকে ইনভলভ করে, স্কুলকে পার্টিকুলারলি, স্কুল এবং ইয়েদেরকে, এরকম সরাসরি কিছু পরিকল্পনার কথা ভাবছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা আমাদের যে ট্রি প্ল্যান্টেশনে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, হ্যাঁ, একটা প্রোগ্রামও আমাদের চিন্তা করছি আমরা। কিন্তু আমরা আরেকটা জিনিসও চিন্তা করছি আকরাম ভাই, সেটা হচ্ছে যে আমরা একটা সাস্টেনেবল মডেলে যেতে চাই। যে আমরা দিয়ে দিলাম একটা গাছ, ওরা হচ্ছে রোপণ করে দিল, আর কোনো খোঁজ খবর রাখলো না, তাহলে তো আর এটা হলো না আমাদের। কারণ শুধু গাছ রোপণ করলে হবে না, সেটা রক্ষণাবেক্ষণটাও শিখতে হবে এবং আমাদের করতে হবে। তো এই কারণে আমরা প্রথমে এটা কারিকুলামে ঢোকাতে চাই। প্রথমে তাদেরকে সেন্সিটাইজ করতে চাই, তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ডিংটা তাদের করতে চাই, তারপরে আমরা হয়তো 2 বছর পরে তার হাতে এই গাছটা আমরা তুলে দিতে চাই, যাতে সেই গাছটা অ্যাডপ্ট করতে পারে। রাস্তা যেরকম আমরা দেখেছি অনেক জায়গাতে যে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানে সবাই একটা গাছ লাগান, পরের বছর দেখি পরের জন এসে আবার ওইখানে গাছ লাগাচ্ছে। এখানে তো যেমন এর আগের সরকারে আমরা দেখেছি, ইন্টারিম না, তার আগে যে আমরা সরকার ছিল, সেই সরকারের আমলে প্রচুর কিন্তু গাছ রোপণ করা হয়েছে। বিভিন্ন সময় নানা রকম প্রজেক্ট হাজার হাজার কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। আপনি এই গাছগুলো দেখতে পাবেন না। কাগজে কলমে গাছ হয়তো অনেক রয়েছে, কিন্তু আপনি হচ্ছে মাটিতে গাছ দেখতে পাবেন না। তো এইবার আমরা এটা অ্যাসিওর করতে চাই যে আমরা কিন্তু আসলে গাছ, দৃশ্যমান গাছ আমরা দেখাতে চাই। ইভেন সেটা আমরা টেকনোলজি আন্ডারে নিয়ে আসতে চাই, যে একটা ড্যাশবোর্ড থাকবে, একটা অ্যাপ থাকবে, যেখানে আপনি নিজে, যে কোনো মানুষ এখানে ঢুকে দেখতে পাবে যে কোথায় কোন প্ল্যান্টেশন হয়েছে, আগে ভেজিটেশন অবস্থা কী ছিল, এখন কতটুকু ভেজিটেশন রয়েছে, সেই জায়গায় আমরা যেতে চাই। তামাক পরিবেশের প্রচুর ক্ষতি করে। যে জায়গাতে তামাক চাষ করা হয় সেখানে প্রচণ্ড ক্ষতি হয়, কৃষকদের ক্ষতি হয়, জমির অনেক ক্ষতি হয়। তামাক যখন পাতাগুলো পোড়ানো হয় তো পরিবেশ অনেকভাবে কলুষিত হয়। আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেক কথাবার্তা বলেন, অর্থ মন্ত্রণালয় আবার সে ব্যাপারে করেন যে অনেক রাজস্ব আয় হচ্ছে, কিন্তু আসলে তো রাষ্ট্রের বা দেশের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সরকার আইনও করছে, কিন্তু এখানে কি পরিবেশের কোনো রোল নাই? পরিবেশকে এই ব্যাপারে এগিয়ে আসতে পারে না? অফকোর্স পরিবেশের উপর রোল রয়েছে, কিন্তু যে রাজস্বের কথা বলা হচ্ছে, আমরা উন্নত দেশগুলোর দিকেও যদি দেখি, তামাক কিন্তু তারা নির্মূল করেছে দুইভাবে। একটা হচ্ছে সামাজিকভাবে এটার বিরুদ্ধে একটা মানে আন্দোলন তৈরি করা এবং এটাকে খারাপ জিনিস হিসাবে সমাজে একটা স্বীকৃত করা, যে এটা খারাপ জিনিস, এটা করা ঠিক না। আর আরেকটা হচ্ছে এটা দাম অনেক বাড়িয়ে দেওয়া। তো এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমার মনে হয় সামনে এগানো উচিত, হঠাৎ করে করে না বন্ধ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, পরিবেশ মন্ত্রণালয় এবং আপনি যেমন
পরিবেশ এই তামাকে নিয়ন্ত্রণের পিছনে পরিবেশের একটা ভূমিকা পালন করার আছে কিনা? জি, অবশ্যই আছে, অবশ্যই আছে। যে কৃষকদেরকে নিরুৎসাহিত করা, ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে যে কিভাবে নিরুৎসাহিত করা যায়। এটা কৃষক হতে পারে, তাদের একটা অল্টারনেট সোর্সের ব্যবস্থা করা এবং মানুষের মধ্যেও হচ্ছে এই সচেতনতা তৈরি করা, অবশ্যই আমাদের এখানে রোল প্লে করা রয়েছে। আরেকটা প্রশ্ন হলো যে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হলো যে আমরা নদী নিয়ে কথা বলি না। যে বুড়িগঙ্গা আমরা সবাই জানি যে কি অবস্থা। আমরা জানি যে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ এই নদীগুলো খুবই কলুষিত অবস্থায় আছে। এটা নিয়ে আপনি দৃশ্যমান কোনো কাজ কি করবেন এই আপনার সরকারের সময়? আমরা কি দেখতে পারবো যে বুড়িগঙ্গার পানিতে আমরা? ঠিক আছে, আমি কমপ্লিটলি এগ্রি করি আপনার সাথে। এবং আমাদের যে খাল খননের প্রোগ্রাম, সেখানটা কিন্তু 2টা প্রোগ্রাম হওয়ার কথা আমাদের। হ্যাঁ, আমাদের আপনি যদি ইলেকশন ম্যানিফেস্টোতে দেখেন, একটা হচ্ছে রিভার রেস্টোরেশন অ্যান্ড ক্যানেল ডিগিং। প্রথমটাই কিন্তু রিভার রেস্টোরেশন, এবং আমাদের বিশেষ করে বুড়িগঙ্গা এবং ঢাকার আশেপাশে 4টা নদী নিয়ে আমাদের এই সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এবং আমরা চেষ্টা করব। ওটার সাথে কি পরিবেশ আপনারা কি যুক্ত আছেন? জি, অফকোর্স এটা তো পরিবেশগত বিষয়, যদিও এটা পানি সম্পদ মন্ত্রণালয় মূলত করবেন এবং সিটি কর্পোরেশনও রয়েছে, কিন্তু এটা তো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। তো যেই কারণে বিশেষ করে বুড়িগঙ্গাকে নদীতে পরিণত করা, এখন তো এটা নদী না, এটা তো একটা ড্রেনে পরিণত হয়েছে, তাই না? হ্যাঁ, এটা বিষাক্ত। তো সেই জায়গায় নিয়ে আসার একটা আমরা চিন্তা করছি, সেটা নিয়ে এখন পর্যন্ত এক্সিস্টিং যতগুলো রিসার্চ রয়েছে, যেটা কিভাবে করা যেতে পারে, সেটা আমরা গো থ্রু করছি। কারণ এই ধরনের কাজ হঠাৎ করে করা ঠিক না। এটা আমাদের বুঝতে হবে যে আসলে ইভেন এই বুড়িগঙ্গা থেকে যে আমরা বর্জ্যগুলো আমরা যখন নিয়ে আসবো, কয়েকটা লেয়ারে তো হয়ে গেছে, আপনারা জানেন। তো সেইটা আমি কোথায় দিব? কেউ বলে 5-6 ফিট। হ্যাঁ, তো এই 5-6 ফিটের আপনি বর্জ্যটা আমরা কি করব? সেটা যদি আমি একটা যে জায়গায় মাটিতে ফেলবো, সেটা তো আমি বিষাক্ত করছি। অর্থাৎ সেইটাকে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ক্ষেত্রে, সেখান থেকে আবার ওই এক ধরনের ব্রিক বানায়, যেটা রাস্তাতে আবার ব্যবহার করা যায়। তো এইরকম এই চিন্তাগুলো আগে থেকে করে তারপরে আমরা হচ্ছে সেই জায়গায় যাচ্ছি। কিন্তু এই কাজ চলছে আমাদের মধ্যে, যে প্রিপারেটরি রিসার্চ যে ওয়ার্ক, সেই কাজটা কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি যেহেতু আপনি ইটের কথা বললেন, যে ইট ভাটার যে ঢাকা শহরে চারপাশে অনেক ইট ভাটা, কতদিনের টার্গেট নিয়ে আপনি এগুলো সরাবেন? না, এটা সরানোর চাইতে বড় বিষয় হচ্ছে যে আমরা আধুনিকায়ন করবেন কিভাবে। এক্স্যাক্টলি, আমরা চেষ্টা করছি যে এখন যেভাবে দূষিত হচ্ছে, আমরা কোন টেকনোলজিটা ব্যবহার করলে সেখান থেকে যে ধোঁয়াটা বের হবে সেটা ক্লিন হবে আরো বেশি। কারণ আমাদের তো আসলে ইট লাগবে। হ্যাঁ, কারণ আপনি এই জায়গায় একটা ব্যালেন্স করতে হয়। আমরা এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থেকে চাই যে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, আবার অন্যান্য মিনিস্ট্রি যারা আছে তারা চান যে উন্নয়নগুলো নাগরিকদের এত কাছাকাছি জায়গাগুলোতে এগুলো করা হচ্ছে, যাতে করে কিন্তু তারা এফেক্টেড হচ্ছে। না, আমি আপনার সাথে পুরোপুরি একমত যে এটা আমাদের যতটা সম্ভব শহর থেকে, লোকালিটি থেকে সরিয়ে করতে হবে। আর যেগুলো আমরা করতে পারবো না, সেগুলোতে যাতে তারা ক্লিন টেকনোলজি ব্যবহার করে, সেইটা আমাদের এনফোর্স করতে হবে। আর আরেকটা জিনিস হলো যে ট্যানারিগুলোর কথা আপনি দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফ্যাক্টরি অনেক সময় রেসিডেন্সিয়াল এলাকার একটা নির্দিষ্ট এলাকাতে হচ্ছে। আমরা জানি যে সবসময় এর মাঝখানে একটা গ্রিন জোন তৈরি করতে হয়, যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের চারপাশে গ্রিন বেল্ট তৈরি করতে হয়। তো এইগুলোর ব্যাপারে কিন্তু বাংলাদেশে কোনো নিয়ম, কারণ আপনি তো যেহেতু বাইরে ছিলেন, আপনি জানেন যে নিজের বাসাটাও কিন্তু একটু এক্সচেঞ্জ করা যায় না, প্রত্যেকটা জিনিসকে একটি কাঠামোগত আইনের মধ্যে করতে হয়। তো এই বিষয়গুলোতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে পরিবেশের একটা বিশাল রোল আছে। একটা বিশাল রোল রয়েছে। হাজারীবাগ ট্যানারি থেকে আমরা সাভারের কিছু, ওখানে আপনার যে ক্রোমিয়াম হয়, ওইখানে যে বর্জ্য হয়, বর্জ্যের মধ্যে ক্রোমিয়াম তৈরি হয়। ওই ক্রোমিয়ামে বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরি করে, যারা হাঁস মুরগি খায়, ওগুলো আবার ফাস্ট ফুড খায়, আমরা খাচ্ছি। আপনি জানলে অবাক হবেন যে ইয়াংরা, অ্যাডোলেসেন্টদের মধ্যে এবং ইয়াং অ্যাডাল্টদের মধ্যে আমরা প্রতিদিন প্রচুর হারে ক্যান্সার পাচ্ছি। ভয়াবহ একটি পরিস্থিতি। এটা আমরা প্রথম আলোচনা যে আমরা করছিলাম যে কিভাবে পরিবেশ এবং হেলথ, এই দুইটা যে কতটা ইন্টারকানেক্টেড, ইন্টারলিঙ্কড, এটাতে আমরা এই আলোচনায় বুঝতে পারি। যখন আমরা হাজারীবাগ থেকে সাভারে আমরা ট্যানারি নিয়ে গেলাম, ট্যানারি নিয়ে যাওয়ার পরে সেখানকার বর্জ্য যখন ঠিকমতো নিষ্কাশিত হচ্ছে না, ঠিকমতো ট্রিটমেন্ট করা হচ্ছে না। হ্যাঁ, এটিপি নাই সব জায়গায়। এখন সেটা যখন মাটির নিচে দেওয়া হচ্ছে, এখন এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা যে সবজিগুলো খাই, আমরা যে খাবারগুলো খাই, সেটা প্রডিউসড হয়। তো এখন সেই মাটিতে যদি এটা হয়, সেটা কন্টামিনেটেড যদি হয়, তাহলে সেটা খাবারে যাচ্ছে, সেই খাবার আমরা পাচ্ছি, তাহলে আমাদের তো লাভ হলো না। অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটার মধ্যেই যাতে পরিবেশের সচেতনতা এবং এনফোর্সমেন্ট দুইটা যাতে থাকে, সেটা নিয়ে আমরা সচেষ্ট রয়েছি। এবং এটা সামনের দিনে, যেমন ইটিপিটা যাতে এখন আমরা কিভাবে করি, আমরা দেখা যাচ্ছে যে
ম্যাজিস্ট্রেট যে হচ্ছে চেক করছেন, কিন্তু আপনি এতগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি তো একসাথে চেক করতে পারবেন না, এটা তো সম্ভব না ম্যানুয়ালি করা। এগুলো সব এটা আমরা digital একটা ডিজিটালি platform এ নিয়ে একটা আসা জায়গায় দরকার। প্ল্যাটফর্মে নিয়ে আসা, একটা ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসা, আপনি দেখতে পাবেন কোনটার রেট কি রকম রয়েছে। অর্থাৎ এইখানে কাজ আসলে অনেকগুলো কাজ করার রয়েছে। আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সরকারেরও সাফল্য কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো ডাক্তার, এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।